This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আইসিকে অনুব্রতর কদর্য হুমকির পর বীরভূমে তৃণমূলের প্রথম কোর কমিটির বৈঠক। তবে তাৎপর্যপূর্ণভাবে সেখানে উঠল না বিতর্কিত অডিওর প্রসঙ্গ। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। হিমাদ্রি, অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। তাহলে কি কোথাও গিয়ে কলকাতার শীর্ষ নেতৃত্ব তারা বলে দিয়েছেন যে গোটা বিষয়টা নিয়ে আর কাটাছেড়ার দরকার নেই? তাহলে কি কোথাও গিয়ে দু একটা কথা বলে অনুব্রতকে ক্লিন চিট দিয়ে দিল তার দল? এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। হিমাদ্রি, দেখো, একেবারেই অনুব্রত মণ্ডলকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ কলকাতাতে যারা দলের শীর্ষ নেতা সেদিনই কলকাতাতেই বলেছিলেন যে এর বেশি আর কি করার আছে। তারপরেই কিন্তু এই যে কোর কমিটির প্রথম বৈঠক, সেখানে কিন্তু এই প্রসঙ্গ ওঠার কথা ছিল, কিন্তু সেই প্রসঙ্গ আজ উঠলো না এবং সেই নিয়ে কোনো কথাবার্তাও কোর কমিটির বৈঠকে হয়নি। অশ্লীল ভাষার আইসির পরিবারের লোকজনকে যেভাবে গালাগালি করা হয়েছে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে, তার পরবর্তী ক্ষেত্রে এই প্রথম বৈঠক, সেখানে কিন্তু এই প্রসঙ্গ উঠে এলো না। পাশাপাশি আরো একটা জিনিস, সেটা হলো যে অনুব্রত মণ্ডল যে 22 তারিখে জেলা কমিটির বৈঠক ডেকেছিলেন, আজকের কোর কমিটির বৈঠকে কিন্তু সেটা খারিজ হয়ে গেছে। 22 তারিখে সেই বৈঠক হচ্ছে না, সেই বৈঠক হচ্ছে 29 তারিখে। এই প্রসঙ্গ যেমন উঠেছে, পাশাপাশি আজ এই কোর কমিটির বৈঠকেই ঠিক করা হয়েছে যে 21শে জুলাই কিভাবে বীরভূম জেলা থেকে মানুষরা যাবে, কত মানুষ যাবে, সব থেকে বেশি পরিমাণে মানুষকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেখানে, এবং কলকাতার রাজ্য নেতৃত্বের কাছে প্রেজেন্ট করানো যায় যে বীরভূমে আমরা একত্রিত হয়ে রয়েছি, সংঘবদ্ধ রয়েছি, একসাথে এক টিম হয়ে কাজ করছি, এত মানুষকে গ্যাদারিং করতে পেরেছি বা আনতে পেরেছি কলকাতায়, সেই বার্তা কিভাবে দেওয়া যায়, এই সমস্ত বিষয়কে সামনে রেখে কিন্তু আজ কোর কমিটির এই বৈঠক হলো। ধন্যবাদ হিমাদ্রি। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের কোনো দ্বন্দ্ব নেই। এটা সম্পূর্ণ একটা এত বড় পরিবার, এত বড় দল, তাদের মধ্যে কোনো জায়গায় কোনো কারুর মধ্যে ইস্যু ভিত্তিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় দ্বন্দ্ব। বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ একেবারে রাম লক্ষণ জুটি। যারা অনুব্রত মণ্ডল আর কাজল শেখের দ্বন্দ্ব কি দ্বন্দ্ব নয় নিয়ে মাথা ঘামাচ্ছেন, দিনের শেষে রেজাল্টটা দেখবেন। তো এই রাম লক্ষণ জুটি কিন্তু খেলা হবে স্লোগান কার্যকর করে দেবে। আমরা কোর কমিটির কোনো ব্যাপারে নেই। আমরা জানি তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস। আমরা জানি অনুব্রতই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। আমরা জানি অনুব্রতই তৃণমূলের পোস্টার বয়। আমরা জানি পুলিশই তৃণমূল আর তৃণমূলই পুলিশ। সুতরাং তৃণমূলের কোর কমিটি মানে কিভাবে দখল করবে, কাকে আক্রমণ করবে, কে 75-25-এর ভাগ ঠিকভাবে বাস্তবে রূপায়িত করতে পারে, তার আলোচনা। তো তার কোর কমিটির বৈঠক নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, আর এই মুহূর্তে রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। এদিকে পুলিশকে অনুব্রতর হুমকি ফোন কাণ্ডে প্রকাশ্যে আইসির করা এফআইআর, আর সেখানে একের পর এক বিস্ফোরক অভিযোগ দায়ের আইসি লিটন হালদারের। এফআইআর অভিযোগ আছে আইসির সরকারি নম্বরে ফোন করে হুমকি দেন অনুব্রত মণ্ডল। ফেস টাইমে ফোন করে হুমকি দেওয়া হয়। ফেস টাইম আইডি অনুব্রত মণ্ডলেরই। এফআইআরে এমনটাই দাবি আইসির। যখন ফোন আসে তখন নিজের চেম্বারেই ছিলেন আইসি, দাবি করা হয়েছে ওই এফআইআরে। শুধু হুমকি নয়, ডিউটিতে থাকা অবস্থায় কাজে বাধা দেওয়ার অভিযোগ এফআইআরে। মৃত মা ও স্ত্রীকে কদর্য হুমকি স্পষ্ট উল্লেখ আইসির করা ওই এফআইআরে। ভেবে দেখুন একবার, এরপরও কেন অনুব্রতর ফোন বাজেয়াপ্ত করা হলো না? সহকর্মীকে হুমকি কাণ্ডে পুলিশের ভূমিকাই এখন প্রশ্নের মুখে পড়েছে। আর এবার পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার হুমকি অর্জুন সিং এর। বন্দুক কেড়ে নিতে 1 মিনিটও সময় লাগবে না, গায়ে হাত দিলেই বদলা নেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতা। নোয়াপাড়া থানার সামনেই পুলিশকে হুঁশিয়ারি দেন অর্জুন সিং। আমি না পারলে ছেলে নাতি বদলা নেবে, হুঙ্কার অর্জুনের। আমরাই আপনাদের রক্ষা করব। কেন মমতা ব্যানার্জি আপনাকে রাইফেল দিয়েছে, গুলি দেয়নি। মমতা ব্যানার্জি আপনাকে রিভলভার দিয়েছে, গুলি দেয়নি। একজন দেখছিলাম কালকে ওই টিয়ার গ্যাসে বন্দুক নিয়ে এরকম দাঁড়িয়েছিল। ওরকম বন্দুক যখন চাইব তখন কেড়ে নেব, ওটা মাথা রাখবেন। আমাদেরকে বন্দুক আর রাইফেল দেখাবেন না। বন্দুক আর রাইফেল দিয়ে কোনোদিন আমরা ভয় পাই না।
শুনলেন অর্জুন সিং কি বললেন, কিন্তু এই ধরনের কথাবার্তা যিনি বলতে অভ্যস্ত, মানে বিতর্কে জন্ম দিতে যিনি অভ্যস্ত, সেই হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির বোধহয় একটু সাবধানী এবার। তিনি বলছেন দল তাড়িয়ে না দিলে তৃণমূল ছাড়ছি না। হ্যাঁ, বারবার বেফাস মন্তব্য করেছেন, কিন্তু এবার অনেকটাই সাবধানী। অনেকেই শৃঙ্খলা ভঙ্গ করে, কিন্তু কেউ কি শোকজের চিঠি পেয়েছে, এমন প্রশ্ন তুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 21শে জুলাই অবধি দল আমাকে তাড়িয়ে না দিলে বা আমাকে যদি বাধ্য না করায়, তাহলে আমি তৃণমূল কংগ্রেসটা ছেড়ে যাচ্ছি না, তৃণমূল কংগ্রেসটাই করব। আর দল যদি বাধ্য করে তখন তো বলেছি যে সেটা অনেক সময় আছে। অনেকে অনেক রকম শৃঙ্খলা ভঙ্গ করে, কারো ক্ষেত্রে কিন্তু আমার মতো এই 8 মাসে 3 বার, 2 বার শোকজ, 1 বার লাস্ট ওয়ার্নিং চিঠি কেউ কি পেয়েছে? কাজে আমাকে তো চিন্তা ভাবনা করেই কথা বলতে হবে। এবং 21শে জুলাই অবধি আমি সত্যিই বলছি, আপনারা যতই প্রশ্ন করুন, যাই করুন, আমি আর এই ডিসিপ্লিনারি কমিটিকে সম্মানার্থে তাদের এই নির্দেশকে পালন করতে গিয়ে যাই ঘটুক, যাই ঘটছে, আমি এ ব্যাপারে নেত্রীর প্রতি বা আমাদের সেনাপতির প্রতি পূর্ণ আস্থা রেখে চলব। এদিকে শুভেন্দু অধিকারীর গড়, যেখানে তৃণমূল কংগ্রেসের একারটা থাকার কথা, সেখানেই তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। এক নয়, একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে তমলুকে সমবায় ব্যাংকের পরিচালন কমিটি গঠন ঘিরে প্রকাশ্যে আসে শাসক কোন দল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী একটি নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে পরিচালন সমিতিতে দলের সহ সভাপতির মনোনয়ন করা হয়, আর এখানেই বিতর্কের ঝড় ওঠে। আর এরপর ডিরেক্টর পদে সংশোধিত 12 জনের প্রস্তাবিত তালিকায় মনোজ হালদারের পরিবর্তে নাম দেওয়া হয় চঞ্চল খারার, যা নিয়ে প্রশ্ন তুলে দলের জেলা নেতৃত্বের একটা অংশের বিরুদ্ধে সরব হয়েছে দলের কাউন্সিলরদের একটা অংশ। টাকার বিনিময়ে, ভালো করে শুনবেন, টাকার বিনিময়ে জেলা নেতারা রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়েছে। স্থানীয় বিধায়কের দিকে আঙুল তুলে এভাবেই সরব হয়েছে তৃণমূল কাউন্সিলরদের একটা বড় অংশ। উনি কোনোদিনই সমবায় করেননি, তাকে কেন পরবর্তী সময় আরেকটা ব্যাংকে আনা হলো? আমাদের তো 55 জন জিতেছিল, কেন তাকেই আনতে হবে? সে তো একটা ব্যাংকে আছে। তার মানে এখানে অর্থনৈতিক যোগ একটা দেখা যাচ্ছে, একটা লালসা, একটা লোভ, এর ফলে আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। যদি কিছু বক্তব্য থাকে সেটা দলের মধ্যে বলবেন, সোশ্যাল মিডিয়া বা সাংবাদিক বন্ধুদেরকে ডেকে তিনি নিজেকে জাহির করার জন্য দলকে যেভাবে মালাইন করছেন, এটা তিনি ঠিক করছেন না। দলের উচ্চস্তরের নেতৃত্ব নজর রাখছেন। বঞ্চনা করে একটার পর একটা তাদের তৃণমূলের একবার একজনকে করছেন, যেটা করছেন সেটা দলীয় স্তরে যদিও, কিন্তু সেটার ফলাফল কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। বিশেষত তাদের নিজেদের ভিতরেই এখন যথেষ্ট দ্বিমত রয়েছে এই ব্যাপারে। এদিকে সাময়িক একটা বিরতির পর ফের মেজাজে দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির মধ্যে এখন সৌজন্যের অভাব। তৃণমূল সিপিএম থেকে আসা নেতাদেরকে নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। তারা হিংসা ও দুর্নীতির রাজনীতিতে অভ্যস্ত, বিজেপির উদার রাজনীতি হজম করতে পারেন না তারা। যোগ দিবসে এমনই বিস্ফোরক দিলীপ ঘোষ। দেখা যাচ্ছে না এই কারণে যারা টিএমসি বা সিপিএম থেকে এসছেন তারা ওই সৌজন্যে অভ্যস্ত নন, তারা ওই হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতিতে অভ্যস্ত। তাই বিজেপির যে উদার রাজনীতি, বসুধৈব কুটুম্বকম, সবকা সাথ সবকা বিকাশ বলেন, কিন্তু হয়তো হজম করতে পারেন না, তাই এই ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে। কিন্তু বিজেপির যে নীতি সেটা পরিষ্কার, সেটা আবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখিয়েছেন, সেইভাবেই বিজেপি চলা উচিত, নাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। আর এ নিয়ে কি বলছে বিজেপি নেতৃত্ব, কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, শোনাবো ব্যাক টু ব্যাক। কাউকে কি উনি নিশানা করছেন সেটা দিলীপ বাবু বলতে পারবেন। প্রথমত যখন কেউ দলে যোগদান করে এক দল থেকে অন্য দলে, তাহলে সেই ক্ষেত্রে তার ইতিহাস সম্পর্কে জেনেই তারা যোগদান করান, এবং যোগদান করার পরে সেই দলের নির্দেশ মেনেই তারা কাজ করেন। এক্ষেত্রে যদি কোথাও বিচ্যুতি থাকে তাহলে সেগুলো দেখার জন্য লোক আছে, তাহলে তারাই এই ব্যাপারে বলবে। দিলীপ ঘোষ যা বলেছেন তাতে তো এইটা বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি সরাসরি
কিছু দলবদলু তৎকাল বিজেপি নেতাকে তিনি সরাসরি ইঙ্গিত করছেন। যারা মাঝপথে দলবদল করে, যারা মাঝপথে দলবদল করে, তৎকাল বিজেপি, দলবদলু বিজেপি, দিলীপ ঘোষ তাদের আক্রমণ করছেন। আচ্ছা, আকরা সন্তোষপুরের সেই ছবিটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। কারখানার মধ্যে উল্টো ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হচ্ছিল এক নাবালককে। গোটা একটা মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো খোঁজ মেলেনি ইসলামপুরে নির্যাতিত ওই নাবালকের। উল্টে থানায় গেলে অকথ্য ভাষায় হুমকি দিচ্ছে পুলিশ, অভিযোগ করছে নাবালকের পরিবার। নিখোঁজ ছেলের খোঁজে ইসলামপুর থেকে রবীন্দ্রনগর থানায় আসে নাবালকের বাবা মা। ঘন্টার পর ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়, এমনকি অশালীন ভাষায় পুলিশ তাদের গালিগালাজ করে, এমনটাই অভিযোগ করছে হতদরিদ্র ওই পরিবার। ছেলের জন্য আমাদের দিতে হয়, স্টেটমেন্ট দিতে হয়, আজকে একটা দাও, কালকে একটা দাও। ছেলেদের আমরা এখানে পাঠাইছিলাম, আমরা তো এখানে ছিলাম না, আমাদের ছিলাম বাড়িতে। আমরা কি করে স্টেটমেন্ট, প্রত্যেক দিন গেলে আমাদের থানাতে স্টেটমেন্ট দেওয়া হয়। হুমকি দিচ্ছে, আমাদের ভয় দেখাচ্ছে। ভয় নিয়ে কিরকম হয়, এরকম ভয় দেখালে আমাদের 3-4 ঘন্টা ভিতরে ঢুকাই রাখে দিল, আমাদের কারো বের করতে দিল না। বাইরে পুলিশ ভাই বলছে আমাদের বেরোতে দিচ্ছে না। আপনারা দেখছি, আপনারা কেন মিডিয়া করছেন, হাইলাইট হয়ে গেছে, হাইলাইট করতে হবে না। আমাকে বলছে তুমি 14 বছর ছেলেকে কেন পড়াচ্ছিলেন, কেসের জন্য বলছিল, কেস করবো আপনার, তুমি কেন বাচ্চা ছেলেকে পড়াচ্ছিলে বলছে ওরা। আমি দেখছি ধমকি করলে কি দিচ্ছে, ও এমনি গরমটা আছে কেমন, মানে আমাদের রেগে যাচ্ছে। বলছে তোরা 14 বছরের কেন পাঠিয়েছিস, তোরা পাঠিয়েছিস ছেলেটাকে, বাচ্চা ছেলে তোরা পাঠিয়েছিস, তোদের কেস হতে পারে, তোরা কেন পাঠালি, তোরা কেসের ভয় দেখাচ্ছে। আইসি বাবু বলছে এটাই তো স্বাভাবিক। সেটা যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে না, সেখানে একটা জরুরি অবস্থা চালু হয়েছে না, এটা একটা পুলিশ স্টেট, এটা নিয়ে তো সবাই বিভ্রান্তিতে ভুগছে। মানুষ আমাদের গলি থেকে রাজপথ প্রশ্ন তো একটাই, এই সরকারটাকে কেন টিকিয়ে রেখেছে। আমাদেরও প্রশ্ন আছে। এখন এই সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এটা আপনি যদি রাজভবনে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করেন, আর ওনার সঙ্গে তো ঘনিষ্ঠতাও আছে, হাতে খড়ি নিয়েছিলেন উনি, তা উনিই বলে দিতে পারেন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH